এবার কি বাংলাতেও ভোটার তালিকায় বিশেষ সংশোধন? বিহারের পর বাংলা। বিএলওদের ট্রেনিং ঘিরে জল্পনা তৈরি হয়েছে। কলকাতা সহ জেলায় জেলায় বিএলওদের ট্রেনিং চলছে। ভিডিও কনফারেন্সে মুখ্য নির্বাচনী আধিকারিক। এরই পাশাপাশি অবশ্যই নজর থাকবে ভোট রাজনীতির দিকে। যে ভোট রাজনীতি একেবারে বিহারের এই বিশেষ সংশোধনীকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে। সংসদের একেবারে উভয় কক্ষে আজকে তপ্ত হয়ে উঠল। সংসদের বাইরে ভেতরে বিক্ষোভ দেখালো বিরোধীরা। একদিকে যখন সংশোধনের মধ্যে বিজেপির রাজনৈতিক এজেন্ডা খুঁজে পাচ্ছে তৃণমূল, তখন পাল্টা বাঙালি অস্ত্রে শান দিয়ে কলকাতা পুরসভায় বাংলায় প্রশ্নোত্তরের নির্দেশিকা জারি করা হলো। আমি এই আলোচনায় আপনাদের সামনে রাখবো যে বাঙালি হেনস্থার অভিযোগে আজও কিভাবে তপ্ত রইল বঙ্গ রাজনীতি। কিন্তু শুরুতে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। বিহারের পর বাংলাতেও ভোটার তালিকা সংশোধন। বিএলও প্রশিক্ষণ ঘিরে জোর জল্পনা। তার কারণ আগামীকাল রাজ্যের রাজধানী কলকাতাতে হতে চলেছে বিএলওদের প্রশিক্ষণ। এসআইআর আছে আজও তপ্ত সংসদ। কাগজ ছিঁড়ে প্রতিবাদ কংগ্রেসের, বাঙালি অস্ত্রে শান তৃণমূল কংগ্রেসের। 21 তারিখ থেকে শুরু হয়েছে এই বাদল অধিবেশন, কিন্তু প্রতিদিন আজকে পঞ্চম দিন বিরোধীরা এই এসআইআর এর বিরোধিতায় আজও এক কাট্টা। এসআইআর অনাস্থা বিরোধীদের 7 কোটির বেশি ভোটারের পূর্ণ আস্থা। পাল্টা দাবি নির্বাচন কমিশনের। বিহারে ভোটের আগে যে এসআইআর চলছে তাতে বিহারবাসীর কতটা আস্থা রয়েছে, এই পাল্টা দাবি বিরোধীদের দাবির উল্টো দিকে নির্বাচন কমিশন আজকে করেছে। মহারাষ্ট্রে খুন বাঙালি শ্রমিক, ভাষার ওপরে আক্রমণ, দিল্লি চলোর হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের। একাধিক জায়গায় বাঙালি হেনস্থার অভিযোগে আজও সরব হয়েছে তৃণমূল। নথি দেখতেও অস্বীকার। হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে আটক বাংলা শ্রমিক। এই অভিযোগ পরিবারের তরফে করা হচ্ছে। শ্রমিক, পরিযায়ী শ্রমিক যখন নথি দেখাতে চেয়েছে পুলিশকে, পুলিশ নাকি সেটাও খারিজ করে দিয়েছে। বাঙালি আবেগে শান। এবার কলকাতা পুরসভায় বাংলায় প্রশ্ন, বাংলায় উত্তর। বাংলা একেবারে যে অস্মিতা শুধু নয়, 26-এর আগে এই অস্ত্রে যে সব থেকে বেশি শান তৃণমূল কংগ্রেস দিচ্ছে, আজ আরো একবার সেটা প্রমাণ হয়ে গেল। মারের পাল্টা মারের দাওয়ায় মিঠুনের। আইন হাতে নিচ্ছেন? পাল্টা প্রশ্ন তৃণমূল কংগ্রেসের। সাংগঠনিক বৈঠক ছিল, সেখানে এই মন্তব্য করেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন যেটা, এবার কি বাংলাতেও তাহলে ভোটার তালিকায় বিশেষ সংশোধন হতে চলেছে? বিহারের মতো বাংলাতেও কি তাহলে এসআইআর হতে চলেছে? এই প্রশ্নটা জোরালো হচ্ছে বিএলওদের ট্রেনিং নিয়ে। এই সংক্রান্ত জল্পনা আরো বেশি করে হয়েছে, তার কারণ আজকে একটা জেলায় ট্রেনিং, আগামীকাল রয়েছে কলকাতায় ট্রেনিং। রুমা পাল আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। রুমা, দেখো, প্রথমত যেটা বলে রাখি যে এসআইআর যে বিষয়টা সেটা কিন্তু অবশ্যই বাংলাতে হবে। সেটা অগস্ট মাসে হওয়ার সম্ভাবনা, প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। জানিয়ে রাখি যে 3-4 মাস ধরেই কিন্তু দিল্লিতে বিএলওদের ট্রেনিং চলছিল। সেটাও কিন্তু এটা প্রথমবার এই ধরনের ট্রেনিং। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে রীতিমতো নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে এরা একদম গ্রাসরুট লেভেলের সঙ্গে যুক্ত বলেই কিন্তু এই ধরনের ট্রেনিং রাখা হয়েছে। জানিয়ে রাখি যে জেলায় জেলায় কিন্তু এই ট্রেনিং চলছে। কালকে যেমন মালদা ডিভিশনে ছিল এবং আজকে পূর্ব বর্ধমান ডিভিশন, অন্যদিকে কালকে কলকাতাতে। এবং এই ট্রেনিং এ কিন্তু সিও দপ্তর থেকে সিও অবশ্যই ভিসির মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই বিএলওদের সঙ্গে তার কথা বলেছেন এবং তাদেরকে ট্রেনিং সম্পর্কে জানিয়েছেন। অবশ্যই এটাও ঠিক যে এসআইআর কিন্তু বাংলাতে হচ্ছেই এবং পরবর্তীতে যেহেতু আজকে কিন্তু বিহারে এসআইআর এর শেষ দিন, 1 আগস্ট বিহারে কিন্তু একদম ড্রাফট ভোটার লিস্ট বেরোবে এবং 1 সেপ্টেম্বর একটা ফাইনাল লিস্ট বেরোবে। সেক্ষেত্রে বলে রাখি যে অগস্টে কিন্তু মনে করা হচ্ছে যে অগস্টে শুরু হয়ে যাবে বাংলায় এসআইআর। বেশ, রুমা তোমাকে ধন্যবাদ। আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো যে মুখ্য নির্বাচনী আধিকারিক কেন এই প্রশ্নটা জোরালো হচ্ছে যে বাংলায় অবশ্যম্ভাবী এসআইআর। কি বলছেন সিইও, দেখুন। এটা তো ইসিআই ডিসিশন নিয়েছে এই ট্রেনিং করার জন্য। আগে কোনোদিন ট্রেনিং হয়নি। এবার ইসিআই একটা বড় ইনস্টিটিউট আছে দিল্লিতে, IIIDEM। ওখানে প্রত্যেক কনস্টিটুয়েন্সি যে আছে ওখান থেকে 3 বিএলও গোটা কান্ট্রি থেকে ওখানে যাচ্ছে और ট্রেনিং হচ্ছে। और তারপরে প্রত্যেক স্টেটে বাকি বিএলও ট্রেনিং করার জন্য ইসিআই ইনস্ট্রাকশন দিয়েছে। ওদেরকে জানা উচিত আছে কি ওদের কি কাজ আছে, ওদের স্ট্যাচুটরি ফাংশনস কি আছে। এসআইআর হলে তো এদের যে ট্রেনিং হচ্ছে এটা তো অনেকটা সুবিধা হবে। হ্যাঁ, এসআইআর হবে তো নিশ্চয়ই ওখানে সুবিধা হবেই ট্রেনিং। আর এসআইআর হবে কি না হবে, যে আপনার অ্যাসেম্বলি ডিভিশন হয় या कंडक्ट ऑफ इलेक्शन হয় उस समय भी तो बीएलओ অনেক কাজ আছে। এখন অবধি আপনি কাদের সাথে ভিসি করলেন ট্রেনিংয়ের ব্যাপারে?
গতকাল যেটা আছে মালদাতে হয়েছিল, ট্রেনিং হয়েছিল, और आज के হলো পূর্ব বর্ধমানে, और कल के কলকাতাতে ট্রেনিং আছে, परसों दिन যেটা আছে মিদনাপুরে ট্রেনিং আছে, और 28 তারিখে জলপাইগুড়ি ট্রেনিং আছে। গোটা স্টেট কভার হয়ে যাবে। এসআইআর কবে হতে পারে এরকম এই বাংলায়? এসআইআর তো আমরা ডিসাইড করবো না, আমাদের ইতিহার মধ্যে নেই। এসআইআর তো ইসিআই ডিসাইড করবে, যখন ইসিআই ডিসাইড করবে, নোটিফিকেশন করবে, তারপরে হবে। আমি শুরুতে সমীর চট্টোপাধ্যায়ের কাছে এই কারণে আসবো, তীব্র বিরোধিতা। আমি আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি, 21 তারিখ থেকে বাদল অধিবেশন সংসদে শুরু হয়েছে, আজকে 25 তারিখ, 5 দিন। এই যে বারে বারে যে সংসদে দুই কক্ষ কার্যত অচল হয়ে যাচ্ছে, সংসদের বাইরে বিরোধীরা এই এসআইআর যেটা বিহারে চলছে তার বিরুদ্ধে এক কাটটা, কিন্তু তারপরও সমীরদা এসআইআর কার্যত হচ্ছে বলে এটা অনেকে মনে করছেন, এমনটাও সম্ভাবনা জানা যাচ্ছে যে সামনের মাস থেকে হয়তো সেই এসআইআর এর কাজ শুরু হয়ে যাবে এই রাজ্যে। দেখুন, বিজেপির একটা যে বড় চক্রান্ত, এবং যেমন ইডি, সিবিআই, আইটিকে কাজে লাগিয়ে তারা বিভিন্নভাবে দমনমূলক রাজনীতি করেছে, আমরা আগেও দেখেছি। ইসিআইকে কাজে লাগিয়ে এই যে মানুষের ভোটাধিকার হরণের চক্রান্ত, এটা তুঘলকি সিদ্ধান্ত ছাড়া আর কিছু নয়। যদি আমি বলি কেনর একটাই উত্তর হচ্ছে যে এইটা যে টাইমের মধ্যে দিয়ে বিএলওদের ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেভাবে হচ্ছে, তাতে শুধু বিহারের 60 লক্ষ নয়, আজকে আমি তো বলবো যে এই ভোটাধিকার যারা দিয়েছেন তারা নীতিশ কুমারকে ইলেক্টেড করেছে, যারা হচ্ছে এনডিএর শরিক, তাহলে স্বাভাবিকভাবে গভর্নমেন্টে তাহলে কি অবৈধ না? তারা অবৈধ ভোটার। তাহলে স্বাভাবিকভাবে অবৈধ ভোটার, এটা তো এসআইআর বা সংশোধনী হলে তারপর বোঝা যাবে। ইস্যুতে জেডিইউ এমপি গিরিধারী যাদব, তিনি দাপুটে একজন নেতা, তিনি বলছেন নীতিশের দলেরই এনডিএর শরিক, তিনি পর্যন্ত। আসল কথা, ডবল ইঞ্জিন রাজ্যগুলো সরকারি মদতে পরোক্ষভাবে বাঙালি খেদাও, এই যে একটা পরিকল্পনা নিয়েছে, আমার এখানে নিঃসন্দেহে এটা সমীর চট্টোপাধ্যায়ের যুক্তি হতেই পারে, পাশাপাশি এটাও সমানভাবে প্রশ্ন। দেখুন, শুভেন্দু অধিকারী বলেছেন যে এখানে বিহারের মতন এসআইআর হলে 90 লক্ষের নাম বাদ যাবে। আমি সেই কত বাদ যাবে সেই ভবিষ্যৎবাণীতে যাচ্ছিই না। আমি বলছি, একজনও যদি অবৈধ ভোটার থাকে, তিনি কেন এখানকার ভোটাধিকার তিনি পাবেন? গণতন্ত্রের এই সবথেকে বড় উৎসবে তিনি কেন সামিল হওয়ার অধিকারটুকু পাবেন? অনুপ্রবেশকারীরা কেন এই বাংলার নাগরিক হয়ে থাকবে? সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এটাই। আমি এইখানে দেখাতে চাইবো, কেয়া ঘোষের কাছে যাওয়ার আগে কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূল সাংসদ, তিনি কি বলছেন দেখুন। এরমভাবে একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিএলওদের ডেকে নিয়ে এসে এটা আমরা যথাযথ মনে করছি না, কেননা নির্বাচন স্বাধীনতোত্তর ভারতে বারে বারে হয়েছে, আমরা বহু নির্বাচন করেছি, আমরা কখনো দেখিনি যে এরমভাবে আলাদাভাবে ট্রেনিং দিয়ে এবং নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে শাসক দলের অঙ্গুলি হিলনে এইভাবে ভোটারদের নাম বাদ দেয়, এটা দেখিনি আমরা। এটা অভূতপূর্ব। নিজেরা জেতার জন্য ক্যালকুলেশন করে একে দূরে বসে নতুন নাম ঢোকাচ্ছে, আবার রিভিশনের নামে নাগরিকের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। এটা অগণতান্ত্রিক, এটা নিন্দনীয়, এটা বিরোধী পক্ষ, বিশেষভাবে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মানছি না। এই অভিযোগ কেয়াদি মুখ্যমন্ত্রীও করেছিলেন যে গুজরাটে বসে এই রাজ্যের ভোটারদের নাম কাটা হচ্ছে। একদম স্পষ্ট যেটা অভিযোগ, যে সরাসরি সম্মুখ সমরে না পেরে উল্টো পথে ইসিআইকে কাজে লাগিয়ে বাংলা দখলের চক্রান্ত চলছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে যখন দাবি করেছিলেন যে ভোটার তালিকা থেকে যারা অনুপ্রবেশকারী বা ভুয়ো ভোটার তাদের নাম বাদ দেওয়া হয়, এবং এটার হিসেবটা আমি বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে বলেছিলেন 1 কোটি ভুয়ো ভোটার রয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে সেই সময় কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন তো যে যারা শুধুমাত্র পশ্চিমবঙ্গে ভোটাধিকার রয়েছে যাদের, তারাই ভোট দেবেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বা আজকে তৃণমূলের যিনি সাংসদ, তিনি বলছেন যে এটা অগণতান্ত্রিক। কিসের অগণতান্ত্রিক? প্রথম কথা, নির্বাচন কমিশন মনে করছেন যে এই রাজ্যে বা যে কোনো সারা দেশে বিভিন্ন জায়গায় প্রচুর ভুয়ো ভোটার রয়েছে। হতেই পারে, যেরকম কালীগঞ্জের উপনির্বাচনে আমরা দেখেছিলাম শুধুমাত্র একটা বিধানসভায় 6000 এমন ব্যক্তির নাম ছিল যারা মৃত। না, উল্টো দিক থেকে প্রশ্ন আসবে, তাহলে এই এসআইআর এর কথা আজকে হঠাৎ মনে পড়ছে? প্রথম কথা। দ্বিতীয় কথা, যে 2004 এর কথা বলছেন, সেই 2004 এর পর আমি 2014 থেকে শুরু করে 2024 বারে বারে তো এই ভোটারদের ভোটেই তো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী মসনদে আছেন। 3 থেকে 77 তো এই এদের ভোটারদের, বৈধ অবৈধ যাই থাকুক না কেন, তাদের ভোট পেয়ে তো প্রধান বিরোধী দল বিজেপি। আমি বলছি, তখন একবারও তো মনে হয়নি? তাহলে চিন্তা করুন শুভ্রজিৎ, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা অন্য কথা বলবো। 1952 থেকে এই 2003-04 পর্যন্ত মোট 12 বার হয়েছে আপনার এসআইআর।
তার মধ্যে 9 বার হয়েছে কংগ্রেস শাসনে, যখন কংগ্রেস তথা ইউপিএর শাসনে 9 বার হয়েছে, 3 বার হচ্ছে ভারতীয় জনতা পার্টি তথা এনডিএর শাসনকালে, বেশিরভাগটাই হচ্ছে কংগ্রেস শাসনে। আর আপনি যে প্রশ্নটা বলে, ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। তাহলে চিন্তা করুন, যদি ভারতীয় জনতা পার্টি, এরা বলছেন যে কি বিজেপি জেতার জন্য করছে, যদি ভারতীয় জনতা পার্টি জানে যে এটা করলে নাকি বিজেপি হারবে, তাহলে বিজেপি করছে জেনে, তার মানে আমরা জানি যে আমরা অবশ্যম্ভাবী সত্যিটা চাই, হারি জিতি আমরা চাই এই রাজ্যের একজনও ভুয়ো ভোটার যেন আমার দেশের ভোট প্রক্রিয়ায় যেন অংশগ্রহণ না করেন। এইটা তো একজন পশ্চিমবঙ্গবাসী ভারতীয় হিসেবে আমি দাবিটা করতে পারবো না, এই দাবি আমাদের মুখ্যমন্ত্রী। কিন্তু আমার পাশাপাশি এইটাও প্রশ্ন থাকবে, আমি বলছি একাধিক জায়গায় দ্বন্দ্বটা কেন রয়েছে। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে এইখানে আসবো। আমি বলছি রবীন্দ্রনাথ বাবু, আপনি যদি বিহারের এসআইআরটা দেখেন, সেখানে দেখবেন যে এই এসআইআর করার জন্য যে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হয়, সেখানে 11 রকমের নথি দিতে হবে। মজাটা কোথায় দেখুন, তার মধ্যে একটা অন্যতম নথি হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। খেয়াল দর্শকেরা জানবেন, এই পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট করতে গেলে যেটা অবশ্যই লাগে সেটা হচ্ছে আধার কার্ড। মানে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট করতে গেলে আধার কার্ড লাগবে, কিন্তু এনুমারেশনের অর্থাৎ নিজেদের যাবতীয় ফর্মটা ফিল আপ করার জন্য আধার কার্ডকে কোনো বৈধ নথি হিসেবে ধরা হবে না। আমি বলছি এটাও কি কোথাও দ্বিচারিতা নয়? সেটাই তো আশ্চর্য। মানে এসআইআর এই প্রসেসটার মানে অথরিটি ইলেকশন কমিশনে আছে, এটা নিয়ে কোনো নেই, সংশয় নেই। তারা মানে হঠাৎ করে এই সময়টাই করলো কেন, সে নিয়ে অনেক সন্দেহ আছে, অনেক সংশয় আছে, কিন্তু তা সত্ত্বেও ঠিক আছে, সেটা নিয়েই করুক। যে প্রসেস তারা বলছে এই নথিগুলো দিতে হবে, যদি মৃত যারা তাদের বাদ দিয়ে দেওয়া হয়, যদি এই রকম যারা 2003 সালের পরে যাদের জন্ম হয়েছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট চেয়েছে, ঠিক আছে, সেটাও মেনে নেওয়া যায়। এরপরে তারা নতুন নতুন প্রতিদিন তথ্য চাইছে, এইগুলোতেই অদ্ভুত লাগছে। তাহলে কি তাদের মাথায় কোনো ইন্টেনশন আছে, যে উদ্দেশ্য আছে যে এই মুহূর্তে অগাস্টের মধ্যে একটা লোক, এখনও আমরা জানি না কি দিতে হবে, একটা দিনমজুর, সে কোথার থেকে ওই জিনিসগুলো জোগাড় করবে বলুন তো? ছোটাছুটি করে ওই ডিমনিটাইজেশনের সময় 125টা লোক মারা গেছিল, আবার আমাদের এখানে মরবে। দিনমজুরটা বড় কথা নয়, যে গিরিধারী যাদব দিনমজুর শুধু নয়, ছেলে আমেরিকায় থাকে, সে বলছে যে সময়টা দেওয়া হচ্ছে, যে সময়ের মধ্যে আমি এই ডকুমেন্টগুলো কি করে সাবমিট করব। এবং তার সঙ্গে আমি এক্ষুনি একটা নোটিশ দেখছিলাম, বারবার করে ইলেকশন কমিশন তার নোটিশ দিচ্ছে যে কি কি তাদের গিরিধারী যাদবের কথা বলছেন সমীর চট্টোপাধ্যায়। পাশাপাশি এটাও সমানভাবে উদ্বেগের যে এখানকার ভোটার তালিকায় নাম রয়েছে, একই সঙ্গে সে বাংলাদেশেরও ভোটার, বাংলাদেশের অনুপ্রবেশকারী এ রাজ্যে এসে এ রাজ্যের ভোটার হয়ে এখানে একেবারে বৈধ ভোটার কার্ড এবং আধার কার্ড নিয়ে মাসের পর মাস, বছরের পর বছর থেকে যাচ্ছে কিভাবে। আমি বলছি সেগুলো তো সেখান থেকে বাদ যাওয়াটা সমানভাবে দরকার। কিন্তু এই মুহূর্তে আরেকটা গুরুত্বপূর্ণ খবর দর্শকদের বলবো, যে অপরাজিতা বিল, মহিলা সুরক্ষা নিয়ে বারবার তৃণমূলের তরফে যেটা বলা হয়, সেই অপরাজিতা বিল ফেরত পাঠিয়ে দিল রাজভবন। বিলে মৃত্যুদণ্ডের সংস্থান নিয়ে আপত্তি তৈরি হয়েছে, কেন্দ্রের আপত্তির প্রসঙ্গ তুলে বিল ফেরত পাঠানো হয়েছে বলে রাজভবনের সূত্রে জানা যাচ্ছে। অপরাজিতা বিল বিএনএস এর 64 ধারার থেকেও কড়া শাস্তির প্রস্তাব এই অপরাজিতা বিলে রয়েছে। 10 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের প্রস্তাব, সেখানে প্রস্তাবে আপত্তি কেন্দ্রের। বিলে প্রস্তাবিত শাস্তিকে নিষ্ঠুর এবং সামঞ্জস্যহীন বলে মনে করছে কেন্দ্র। অপরাজিতা বিল ফেরত পাঠিয়ে এমনই দাবি করা হয়েছে রাজভবনের তরফে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আপনারা জানেন যে গত বছরের 3রা সেপ্টেম্বর বিধানসভায় এই ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পেশ এবং পাশ হয়। প্রস্তাবিত এই বিল যে বিল, সেটা বিএনএস এর 65 নম্বর ধারা বিলোপের কথা বলা হয়েছে, অর্থাৎ কেন্দ্রের যে আইন সেই আইনের সম্পূর্ণ পরিপন্থী বলা হচ্ছে। এটা হলে 16 এবং 12 বছরের কম বয়সীদের ধর্ষণের ক্ষেত্রে শাস্তির স্তরবিন্যাস বাতিল হবে। এই যে ফেরত পাঠানো হলো অপরাজিতা বিল, তা নিয়ে কুণাল ঘোষ কি বলছেন রাখবো একবার আপনাদের সামনে। একটি সূত্রে খবর আসছে যে ওই বিল অনুমোদন না দিয়ে সেটি নাকি রাজভবনে ফেরত এসে গেছে দিল্লি থেকে, এবং রাজ্যপাল নাকি ফেরত দিচ্ছেন। আমরা তার বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি। আমি অপরাজিতা বিলকে অবিলম্বে অনুমোদন দিতে হবে, আর সেই বিল যদি অনুমোদন না দেয় তাহলে প্রমাণিত হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সুরক্ষায় যতটা উদ্বিগ্ন, মহিলাদের উপর
অত্যাচার, ধর্ষণ, খুনের পাপীদের চরম শাস্তি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা দায়বদ্ধ, বিজেপি ঠিক তার উল্টো। বিজেপি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় না। যদি সত্য হয় তাহলে আমাদের তীব্র প্রতিবাদ থাকবে। অর্থাৎ একটা বিষয় কার্যত স্পষ্ট হচ্ছে যে বিহারের পর বাংলাতেও এসআইআর হচ্ছে। আজকে মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা, তিনি দলীয় বৈঠক ছিল এবং সেখানে তিনি স্পষ্ট বলছেন যে ভোটার তালিকা যদি এই রাজ্যে সংশোধন হয় তাহলে চুরি বন্ধ হয়ে যাবে, ভুয়ো ভোট বন্ধ হয়ে যাবে এবং রাজ্যকে মানতেই হবে এসআইআর। কি বলেছেন মিঠুন চক্রবর্তী দেখুন। মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে, যেগুলো সব ফলস ভোটিং হতো সেগুলো কম হয়ে যাবে, যারা যারা ফলস ভোটিং হতো তারা বেরিয়ে যাবে। রাজ্য কি মানবে না, সবাইকে মানতে হবে, রাজ্য না হলে হবে। যারা যারা এসছে তারা কোথেকে এসছে? পশ্চিমবাংলার কোন লোককে ছাড়িয়ে ভাগ করে দিতে পারলে তাহলে আমরাও প্রতিবাদ করব। এরা কারা, কোথেকে এসছে, সেই জবাব দিন না। দেখুন, একটা বিষয় স্পষ্ট, যারা অনুপ্রবেশকারী, যারা অবৈধ ভুয়ো ভোটার বা ভুতুড়ে ভোটার, তাদের নাম অবশ্যই ভোটার তালিকা থেকে বাদ যাওয়া উচিত। এইবার আপনাদের দেখাবো এই রাজ্যের যারা পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজের খোঁজে গিয়েছেন তারা কিভাবে হেনস্থার শিকার হচ্ছেন। অভিযোগ শুধু বাংলায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি বলে কার্যত দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই ঘটনা উত্তর দিনাজপুরের হেমতাবাদে। সেখানকার যুবক গুরুগ্রামে গিয়ে রীতিমতন ভয়ে সিঁটিয়ে রয়েছেন। হেমতাবাদের ভাতশিয়া গ্রামের যুবক মিরাজ শরীফ, যে কোনো সময় তাকে গ্রেফতার করতে পারে পুলিশ, এই আতঙ্কে কার্যত নিজেকে ঘরবন্দি করে রেখেছেন মিরাজ। এই দিন 15 আগে তিনি গুরুগ্রামে গেছিলেন কাজের খোঁজে। মিরাজ ডেলিভারি বয়ের কাজ পেয়ে যান এবং তারপর একটা ঘর ভাড়া নেন। সেই ভাড়া বাড়ির আশেপাশে অনেককেই পুলিশ আটক করেছে, এমনটা ওই যুবক দাবি করছেন। বাংলা বলার কারণেই তাদের তুলে নিয়ে গিয়েছে পুলিশ বলে দাবি তার। গ্রেফতারের আশঙ্কায় বাড়ি থেকে ভয়ে তিনি বেরোতে পারছেন না বলে এই যুবক জানাচ্ছেন। টাকা পয়সা শেষ হয়ে গেছে, বাড়িতেও ফিরতে পারছেন না। এই অবস্থায় কি করবেন, রীতিমতন আতান্তরে পড়েছেন এই যুবক। আমি এখানে আপনাদের দেখাতে চাইবো এই যুবকের বাবা কি অভিযোগ করছেন। তার ছেলে ভিন রাজ্যে গিয়ে ঠিক কি রকম অবস্থার মধ্যে ভয়ে সিটিয়ে রয়েছে, নিজেকে ঘরবন্দি করে রেখেছেন। যুবকের বাবা কি বলছেন আপনাদের সামনে রাখবো, এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি কি বলছেন এই গোটা ঘটনা নিয়ে। পরপর দেখুন। গুরগামায় গেছে দিল্লিতে, ওই হকারি কাজ করে মাল দিয়ে বেড়ায়। আর 15 দিন হলো যায়, তো বাংলা কথা বললেই বলে বাংলাদেশি বলে, ওই জন্য ভয়ে আতঙ্ক হয়ে আছে। আমি চাই আমার একটা ছেলে ও যেন বাড়িতে চলে আসে, ওদের বাংলাদেশে পাঠিয়ে দিবে নাকি ওইটা বলছে। ওইটা ভয়ে ওরা কোয়ার্টারে ঢুকে থাকে, ওই তো ভয়ে আতঙ্ক হয়ে আছে। আশেপাশে ওর সামনেই নিয়ে গেছে বলে লোক ধরে তুলে, এই জন্য ও কোয়ার্টারতেই থাকে। আর আমার ছেলেটা ফোন করছিল কৃষ্ণ কল্যাণীকে কালকে রাত্রেবেলায়, তো ও বলছে আমার কাছে তো পয়সা করি নাই, আমি কিভাবে বাড়িতে যাব। তারপরে কৃষ্ণ কল্যাণী আবার ছেলেটার আমার দয়া করছে, 5,000 টাকা দিয়ে পাঠাইছে। আমরা আতঙ্কই আছি, আমার মা আমার বউ ওরা সব সময় কান্না করে। তো আমাকে উনি ফোন করে বললেন যে দাদা আমি বাড়িতে ফিরতে চাই, কিন্তু আমি 15 দিন ধরে আছি এখানে, কোনো কাজে কোথাও বেরোতে পারছি না, মাথা লুকিয়ে আমি রয়েছি, আমার কাছে টাকা পয়সাও নাই, আপনি যদি একটু আমাকে হেল্প করতেন তাহলে আমি ফিরে যেতে পারতাম। তো আমি এই কথা শোনার পর ওনাকে আর্থিকভাবে সহযোগিতা করলাম যাতে ও ফিরে আসতে পারে। কেননা তিনি তার পরিচয় দিলেন, আমাকে ডকুমেন্টস পাঠালেন, ওনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আর ভাবেন পাসপোর্টেরও ফটোকপি আমাকে পাঠালেন। পশ্চিমবঙ্গের বাইরে যেগুলো বিজেপি পরিচালিত রাজ্যগুলো আছে, যে হিসাবে বাংলাভাষীদের যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে যে হিসাবে অনীহা, যে হিসাবে তাদের প্রতি মানে অত্যাচার হচ্ছে, এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। চিন্তা করুন, 15 দিন আগে কাজের খোঁজে গিয়েছে, তারপর এখন বাড়ি ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন। আমি বলছি মধুজা, ভিন রাজ্যে পেটের ভাত জোগাড় করতে যাচ্ছেন, এখন মানসিকতাটা এইরকম দাঁড়িয়েছে, আগে তো প্রাণে বাঁচি তারপরে পেটের ভাতটা চিন্তাটা পরে করব। আমি বলছি এইরকম পরিস্থিতি বারবার প্রতিদিন আমাদের দেখাতে হচ্ছে, কেন হচ্ছে এরকম ছবি?
না এটা হচ্ছে তার কেন হচ্ছে সেটা বলার আগে আমি একটা কথা বলি। এই আগের সেগমেন্টে শুনছিলাম একটা বিতর্ক হচ্ছিল যে কে চায় হেরে যেতে বা ভোটে জিততে হারতে। আমার একটা খুব পরিষ্কার কথা আছে, আমি কেয়াদির সাথে একদম একমত এই প্রশ্নে, যে একদম কেয়াদিরা চায় না জিততে, এটা নিয়ে কোথাও কোনো সংশয় নেই। মানে কেয়াদিদের নিজেদের জেতাহারা দাঁওতে থাকবে, কোথাও সমস্যা নেই। কারণটা হচ্ছে যদি সত্যি এই জিততে চাইতো বিজেপি 26-এ, যদি তৃণমূলকে বেশি কিছুটা বাড়তি অ্যাডভান্টেজ না দিতে চাইতো, তাহলে এই সমস্ত মানে বাঙালি বিরোধী ইমেজ তৈরি করতো না। তাহলে এসআইআর নিয়ে কেন বিরোধিতা করবে? আমি বলছি এসআইআর বলছি। দুই হচ্ছে মমতা ব্যানার্জির বিরোধিতা, এই তৃণমূল কংগ্রেসের বিরোধিতা। আমি একটা খুব সহজ প্রশ্ন করতে চাইছি, আচ্ছা বলুন তো, কটা রাজ্যে দাঁড়িয়ে চিফ সেক্রেটারিকে চিঠি পাঠিয়েছে? এটা প্রশাসনিক কাজ, তো ভালো, রাস্তায় নেমে মিছিল করছেন ভালো কথা, কিন্তু সরকারে আছেন, ফলে সেখানে দাঁড়িয়ে সরকারে থাকলে পরে কিছু প্রশাসনিক কাজ করতে হয়তো। চিফ সেক্রেটারিকে কটা জায়গায় চিঠি পাঠিয়েছেন, বিধানসভায় একটা প্রস্তাব উত্থাপন করেছেন, কিচ্ছু করেননি। শুধু রাস্তায় নেমে মিছিল করাটা শাসক দল সরকারের কাজ হতে পারে না। আমার 3 নম্বর কথা হচ্ছে, যদি একটু ভালো করে দেখো তাহলে দেখবে যে কোন বাংলা ভাষীদের ওপরে আক্রমণ নেমে আসছে। শুধু বাংলায় কথা বলছে বলেই আক্রমণ নেমে আসছে তাই নয়, গরিব বাংলাভাষীদের ওপরে আসলে আক্রমণটা নেমে আসছে। এবং এই যে গরিব বাংলাভাষীদের ওপরে আক্রমণ নেমে আসছে, এটা হচ্ছে যে গোটা মানে দেশ জুড়ে, এক তো রাজ্যে কাজ নেই, দ্বিতীয়ত রাজ্যের বাইরে যখন হচ্ছে যে কাজ পেতে যাচ্ছে, তখন এই ধরনের আক্রমণের মুখোমুখি হতে হচ্ছে। এবং এই আক্রমণটা আমি শুধু একটা জায়গার ছবি দেখালাম, আমি কেয়া ঘোষের কাছে আসবো, বিশ্বনাথ চক্রবর্তী এখনো বলার সুযোগ পাননি, কিন্তু আমি বলছি এইটা কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এইবার আপনাদের আরেকটা ছবি দেখাবো, যেটা বনগাঁর ছবি। বনগাঁর যুবক, তার নাম হচ্ছে নাজমুল সর্দার, তাকে আটক করেছে হরিয়ানা পুলিশ। 19শে জুলাই কাজ থেকে তিনি ফিরছিলেন এবং সেই ফেরার পথে তাকে পুলিশ আটক করে। দাবিটা মারাত্মক। অভিযোগটা যেটা করা হচ্ছে যে প্রমাণপত্র তিনি দেখাতে চেয়েছেন, কিন্তু তাও পুলিশের তরফে নাকচ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। তারপর বনগাঁ পুলিশের তৎপরতায় ছাড়া পেয়েছেন ওই যুবক, কিন্তু ছাড়া পাওয়ার পরেও সেই আতঙ্ক, যে ছবিটা কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম, সেই একই ছবি কিন্তু বনগাঁর যুবকের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। তার পরিবার কি বলছেন একবার দেখুন। মানে হরিয়ানার পুলিশ ওই বাংলাদেশি ভেবে বাংলাদেশি ভেবে ধরে কবে নিয়েছিল ধরে? 19 তারিখে শনিবার। তারপর আপনারা জানতে পারলেন? আর 19 তারিখে বিকেল 5টার দিকে খবর পেয়েছি। হ্যাঁ, আর গাবতা অঞ্চলের কাছে প্রধানের কাছে সার্টিফিকেট নিয়ে আমরা সোমবার দিন সকাল 7টার মধ্যে থানায় গিয়েছিলাম। বনগাঁ থানায়? হ্যাঁ। তারপরে বলেছিলাম আমার দাদাকে এরকম ধরেছে, আমরা খবর পেয়ে বলেছিলাম, ডকুমেন্টস পত্র দেখিয়েছিল, দেখিয়ে নিয়ে আসছে। তারপর ধরেছিল কেন? বাংলায় কথা বলে? হ্যাঁ, বাংলা কথা বলার জন্য। পাসপোর্ট দেখিয়েছিল? দেখতে চাইনি ওখানে, কোনো কাগজ দেখেনি? না, ওটা তাড়িয়ে দিয়েছিল। কেন? মানে বললো যে আমরা এখান থেকে সব ডকুমেন্টস, আমাদের থানায় তো পুলিশ এসেছিল, এসে দেখিয়ে কাগজপত্র দেখিয়ে তারপরে তাই ছেড়ে দিয়েছিল। বিষয়টা হচ্ছে বিশ্বনাথ যে ত্রুটিমুক্ত একটা, আমি আসবো কেয়াদি, ত্রুটিমুক্ত একটা ভোটার লিস্ট নিঃসন্দেহে প্রয়োজন, এটা সকলের একমত হওয়াটা দরকার, এবং তার জন্য সংশোধনীয় প্রয়োজন, যার জন্য বাংলায়, বিহারের পর বাংলাতেও এসআইআর হচ্ছে বলে জানা যাচ্ছে। কিন্তু এই প্রয়োজন এবং যেটা অত্যন্ত দরকার, এর পাশাপাশি এই ছবিগুলো কেন আমাদের দেখতে হবে যে বাঙালিরা শুধু বাংলা ভাষা বলার জন্য তাদের বাংলাদেশি দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং অভিযোগ একের পর এক ডিটেনশন ক্যাম্পে নাকি তাদের ঠাঁই হচ্ছে। চিন্তা করুন, এই উত্তর দিনাজপুরের যুবক, তিনি বলছেন ভয়ে ঘর থেকে বেরোতে পারছেন না। দেখো, 4টে জায়গা থেকে জিনিসটা দেখার। একটা হলো যে গতকাল ইলেকশন কমিশন যে নোটিফিকেশন করেছে বা ইঙ্গিত দিয়েছে নোটিফিকেশনে, তাতে বিহারের পর সারা দেশেই এই ইন্টেন্সিভ ইলেকটোরাল হবে, রিফর্ম হবে। ফলে আমি তোমায় বলছি যে একেবারে নিবিড় যে ভোটার সমীক্ষা, সে কাজটা কিন্তু সারা দেশেই হবে। 2003-এর পরে এটা হচ্ছে, এর আগে একাধিকবার হয়েছে। এটা প্রথমত ইলেকশন কমিশন স্টেট করেছে। আমাদের যেটা কনসার্ন, সেটা হলো আমরা যেমন অনুপ্রবেশ একজনও ঢুকুক ভোটার তালিকায় আমরা চাইছি না, একদম। পাশাপাশি এটাও চাইছি যে কোনো যোগ্য ভোটারের নামও যেন বাদটা না যায়। একেবারে ভিন্ন রাজ্যে ভোটারদের হেনস্থা করবে, এটাও আমরা চাইছি। ফলে পরিষ্কার আমাদের অবস্থান একেবারে 100% সত্যি। পশ্চিমবাংলাতে 5% উপরে ভুয়ো ভোটার আছে। পশ্চিমবাংলাতে মৃত ভোটারের সংখ্যা মানে প্রায় 25-30 লাখের মতন হবে। পশ্চিমবাংলাতে স্থায়ীভাবে চলে গেছে পশ্চিমবাংলা ছেড়ে, কিন্তু ভোটার তালিকায় নাম আছে এরকম
সংখ্যাও 20-25 লাখের মতন হবে। 2 জায়গায় নাম আছে, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন, একাধিক জায়গায় নাম লিখিয়েছে। ফলে একাধিক জায়গায় নাম লেখানো লোকের সংখ্যাও আমার ধারণা যে যথেষ্ট পরিমাণে আছে, এবং কোনো ঠিকানা ছাড়া ভোটার আছে পশ্চিমবাংলায়। এই ভোটারদেরকে কিন্তু সত্যি মানে ভোটার তালিকা সংশোধনের থেকে করে বাদ দিতে হবে। কিন্তু একই সাথে এই সংশোধনী করতে গিয়ে যাতে কোনো মানে বাঙালি হেনস্থা না হয়, কোনো মানুষ হেনস্থা না হয়, সেটা ইলেকশন কমিশনকে অ্যাসিওর করতে হবে। দেখো, আমাদের দুর্ভাগ্য এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মতেই সংশোধনী করতে চান না। তিনি পরিষ্কার এই ভুয়ো ভোটারদের রেখে অ্যাডভান্টেজ নিতে চান, অর্থাৎ মৃত ভোটার, একেবারে স্থায়ীভাবে চলে যাওয়া ভোটার, একাধিক জায়গায় নাম লেখানো ভোটারকে সঙ্গে নিয়ে তার দল 4টের সময় যে প্রক্সি ভোট দেয় সেই জায়গাতে তিনি বলেছেন যে প্রয়োজনে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করা হবে। ফলে যে ইন্টেনসিভ মানে না, তাহলে 3টে প্রশ্ন থাকে। এক হচ্ছে, তাহলে এই যে এতদিন পর ভোটার তালিকা সংশোধন হচ্ছে, তার মানে এতদিন পর্যন্ত তৃণমূলের আগে বাম সরকার সেই সুবিধাটা নিয়েছে। পাশাপাশি এই প্রশ্নটা থাকে যে 2011-র পর আজকে 2025-এ এসআইআর হচ্ছে, তাহলে সেই অ্যাডভান্টেজটা তৃণমূল কংগ্রেস পাচ্ছে 2014-এ বিজেপি ক্ষমতায় আসার পর, সেই সুযোগটা এই রাজ্যে বিজেপি তাহলে তৃণমূল কংগ্রেসকে দিয়েছে। একেবারে আমি তোমায় বলছি যে প্রথমত এটা ইলেকশন কমিশনের ম্যাটার হিসাবে আমি যদি দেখি, যে কারণ ইলেকশন কমিশন কনস্টিটিউশনালি স্বতন্ত্র বিষয়, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের যে যখন শাসন ক্ষমতায় থাকছে সে বাম আমলে বামেরা, তৃণমূলের আমলে তৃণমূলেরা ভুতুড়ে ভোটারদেরকে দিয়ে নির্বাচনকে প্রভাবিত করে। কিন্তু এখানে একটা আলাদা ডাইমেনশন এবার যুক্ত হয়েছে, সেটা হলো অনুপ্রবেশের নাম করে বাঙালিকে যেভাবে বিভিন্ন জায়গায় হেনস্থা করা হচ্ছে বিভিন্ন রাজ্যে। আমার কিন্তু ব্যক্তিগত পলিটিক্যাল রিডিং হলো এই যে শেষ পর্যন্ত যদি অডিও ভিজুয়ালি যদি রোহিঙ্গা বাঙালিদের, রোহিঙ্গা মুসলিমদেরকে বিজেপি না দেখাতে পারে, যেটা দাবি করছিল যে 17-18 লাখ রোহিঙ্গা নাকি ঢুকে গেছে, যদি না ঢোকাতে পারে, তাহলে পশ্চিমবাংলার নির্বাচন হয়ে গেছে ধরে রাখো। কারণ বাঙালি কিন্তু বিজেপির এই ধাপ্পাটাকে মানতে রাজি হবে না। মারাত্মক অভিযোগ। হ্যাঁ, দ্রুত আমি এক এক করে আসবো। কেয়া ঘোষ বেশ বেশ, আমি সমীরদা আসবো এক এক করে। কেয়া ঘোষ, আমি সমীর চট্টোপাধ্যায়কে থামাচ্ছি। কেয়া ঘোষ প্লিজ, সমীরদা আসবো তো আপনার কাছে, বলতে দিন না। কেয়া ঘোষ বলবেন কি? আপনারা তো এই বলে বলে ভোট কমে গেছে। সমীরদা, খুব ইন্টারেস্টিংলি বিষয় হচ্ছে যেই ঘটনাগুলো আপনারা দেখাচ্ছেন প্রত্যেকটা খুব কাকতালীয়ভাবে বিজেপি শাসিত রাজ্য। একবারও তৃণমূল দেখাচ্ছে না যে তামিলনাড়ুতে কি হচ্ছে। তামিলনাড়ুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ভাই স্টালিন, তার রাজত্বে 4 জন মুর্শিদাবাদী থেকে আগত যুবকদের তাদের নিগ্রহ করা হয়েছে। কর্ণাটকে 300 জনকে খেদানো হয়েছে বাংলাদেশি হিসেবে। কেরালাতে অপারেশন ক্লিন চলছে, বলছে না। এবং খুব আরো তার মানে হচ্ছে এক সেকেন্ড সমীরদা প্লিজ, আমার প্রশ্ন হচ্ছে স্পষ্ট, তার মানে কোন রাজ্যে হেনস্থা হচ্ছে সেইটা বড়। আমি বলছি অবিজেপি শাসিত রাজ্যে হেনস্থা হচ্ছে সেইটা বড়, বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা হচ্ছে সেইটা বড় নয়। আরে মানুষ তার তো হেনস্থা হচ্ছে, সে বাঙালি, সে বাংলা ভাষী, তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, সেটা বিজেপি শাসিত হোক বা ভিন রাজ্য হোক। ঘটনাটা আমরা দেখিয়েছেন, মহারাষ্ট্রের ঘটনাটা এক্ষুনি খবরের কাগজ থেকে তাদের পোর্টাল থেকে লিংক দিয়েছে। পরকীয়ার জেরে সে ছেলেটি তার মারা গেছে, তার স্ত্রী এবং তার প্রেমিক মিলে ছেলেটিকে মেরেছে। না না না, তার মানে এই ভিডিওটা সারা দিন ধরে দেখিয়েছেন। বেশ বেশ, সমীর চট্টোপাধ্যায়, এই যে মহারাষ্ট্র নিয়ে সমীর চট্টোপাধ্যায়, আমি এবার কেয়া ঘোষ কথা বললাম। সমীরদা, বিজেপি ব্যাকডোর দিয়ে ক্ষমতায় এলো মহারাষ্ট্রে, এত ভোটার বাড়লো কি করে? সমীরদা প্লিজ, গত 6 দিনে 16 দিনে এইসব পরে ভাববেন আপনারা। রোহিঙ্গা পরকীয়া এই নিয়ে প্লিজ, আপনারা কিন্তু সমীর চট্টোপাধ্যায়, আপনারা বাংলা বিদ্বেষী, আমরা বাঙালি বিদ্বেষী। আপনাদেরকে মানুষ চিনে গেছে। যে আগুন দিয়ে আপনারা খেলা শুরু করেছে, যে খেলা এই আগুনে রাজনৈতিকভাবে বন্ধ হয়ে যাবে, রাজনৈতিকভাবে বন্ধ হয়ে যাবে। রাজনৈতিকভাবে কে ভস্য হবে এবং রাজনৈতিকভাবে কে বেনিফিট পাবে সেইটা কিন্তু সাধারণ মানুষ ঠিক করবেন। সাধারণ মানুষ ঠিক করবেন, এই বাংলার যারা বৈধ ভোটার তারা ঠিক করবেন।
এবং সেই কারণেই বাঙালি অস্ত্রে বিশেষ করে শান দিচ্ছে তৃণমূল কংগ্রেস। যেমন তারই একটা অন্যতম অংশ হচ্ছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভায় এবার বাংলাতেই প্রশ্ন করা হবে, বাংলাতেই উত্তর দেওয়া হবে, একেবারে নির্দেশিকা জারি হয়েছে রীতিমতন। ইংরেজিতে প্রশ্ন জমা দেন 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। বাংলাতেই বলতে পারেন, মেয়রকে বলেন পুরসভার চেয়ারপারসন। সবাইকে জানিয়ে দেব বাংলাতেই প্রশ্ন এবং বাংলাতেই উত্তর। অর্থাৎ স্পষ্ট যে কলকাতা পুরসভাতেও এবারে বাংলা আবেগে শান দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। আমি একটা ছোট্ট বিরতিতে যেতে যেতে কে কি বললেন এই নিয়ে পরপর রাখবো আপনাদের সামনে। দেখুন, এবার থেকে একটা নিয়ম চালু হচ্ছে যে মাসিক যে অধিবেশন হয় আমাদের, তাতে প্রশ্ন কিংবা প্রস্তাব যেন বাংলায় রাখা হয়, কারণ সারা রাজ্যে বাংলা নিয়ে আমরা সোচ্চার হয়েছি। এক্ষেত্রেও আমাদের অধিবেশনেও যাতে বাংলায় সবাই প্রশ্নের উত্তর দিতে পারে এবং সবাই রাখতে পারে, এবং যারা উত্তর দেবেন মাননীয় মেয়র এবং যারা এমআইসিরা উত্তর দেন তারাও যাতে বাংলায় উত্তর দেন, তার জন্য আমরা একটা অলরেডি নির্দেশ দেওয়া হচ্ছে আজকের অধিবেশন থেকে, এবং আগামী দিন আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও আমরা এই নির্দেশ পালন করার জন্য আমরা সার্কুলার পাঠাবো। এক্ষেত্রে আগামী অধিবেশন থেকে আমরা এটাই মেনটেন করবো। 8,000 বাংলা মিডিয়াম স্কুল তুলে 20,000 বাংলা মদের দোকান চালু করে, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলা বাঙালিকে সর্বাগ্রে সবার ওপরে মাথার ওপর রেখেছেন। আসলে ভাষার নামে এখন রাজ্যকে ভাগ করার চক্রান্ত চলছে। আজকে পুরসভার ক্ষেত্রেও সেটাই দেখা গিয়েছে। বিষয় হচ্ছে পুরসভায় বাংলা ছাড়া প্রশ্ন করা যাবে না, আর মেয়র অবশ্যই উত্তর দেবেন বাংলায়, কারণ মেয়রের ইংরেজিতে উত্তর দেওয়ার ক্ষমতা নেই। মেয়রের ইংরেজিতে উত্তর দেওয়ার ক্ষমতা নেই। উনি বাংলাটাও যে কি বলেন, নানা ভাষা, নানা মত, নানা অভিধান, এটাও কিন্তু বাংলার অপমান। আপনারা বলছেন যে পার্লামেন্টে বাংলা ভাষায় উত্তর দেবেন এবার থেকে, তো দেবেন। আপনার কথা যদি ভারতবর্ষের মানুষ না বুঝতে পারে তার দায় আপনার হবে। আর সর্বোপরি দিদি, আমি মানে মহামান্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, আপনি কমসে কম আপনার মুখের ভাষাটা তো ঠিক করুন। এটাই নেওয়া উচিত, কারণ এটা দীর্ঘদিন আগে বিকাশবাবু যখন এখানে আমাদের মেয়র ছিলেন তখনই এটা জারি করেছিলেন, এবং তখন থেকে আমরা কিছু কাজকর্ম প্রশ্ন বলুন, প্রস্তাব বলুন, সব কিছু বা রিপোর্ট তৈরি করা বলুন, সব কিছু আমরা বাংলার মাধ্যমে করেছি। তখন থেকে আমরা ইংরেজিতে থাকিনি আমাদের তরফ থেকে। তারপরে চলছিল সবাই যে যার মতো ইংরেজি বাংলায় করছিল, কিন্তু আমাদের দাবি বাংলাটা বাংলার মধ্যেই থাকে। দেখুন, একটা প্রশ্ন হচ্ছে যে বাঙালি আবেগকে 26-এর ভোটের আগে কতটা আঁকড়ে ধরতে চাইছে তৃণমূল কংগ্রেস। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। একেবারে কলকাতা পুরসভায় নির্দেশিকা জারি হয়ে গেল যে বাংলায় কথা বলতে হবে। এমনকি নবী মুম্বাইতে যে বাঙালি পরিযায়ী শ্রমিক খুনের ঘটনা ঘটেছে সেটাতেও বাঙালি অস্মিতা জুড়ে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। দেখুন, আমি এর আগেও বলেছি, যখন একটা ভাষ্য, রাজনৈতিক ভাষ্য কোনো রাজনৈতিক দল তৈরি করে, যেমন তৃণমূল তৈরি করছে, বাংলা ভাষার প্রতি সন্ত্রাস হয়েছে, তখন তার মধ্যে দুটো উপাদানই সমানভাবে থাকে, কিছুটা সত্য থাকে, কিছুটা কল্পনা থাকে। রাজনৈতিক দলের কাজ হচ্ছে সেই ভাষ্যটাকে, তার ভাষ্যকে সত্য হিসেবে লোকের কাছে তুলে ধরা, তার মানে তার মধ্যে কোনো কল্পনা নেই। এই যে নবী মুম্বাইয়ের ঘটনা, সেটা তো তাদের পরিবারের তরফ থেকেও কেউ বলছে না যে বাংলা ভাষা বলার জন্য তাকে এইরকমভাবে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে। তাহলে এসব আসলে এই গোটা ব্যাপারটা তৃণমূল গোটা বিষয়টাকে আবার প্রেজেন্ট করছে যে কতখানি এই ভাষ্যটা সত্য, যে বাংলা ভাষা একটা সন্ত্রাসের সম্মুখে দাঁড়িয়ে আছে। এই ঘটনা যদি বেশি চলে তাহলে মুশকিল হয়, দুটো জিনিস হয়। এক, মিথ্যা প্রচার, খবর প্রচার হতে শুরু করে, এবং দুই, এটার পাল্টা একটা রিয়াকশন কিন্তু আরো বাড়বে। যত বাংলায় আসবে রিয়াকশন আর পাল্টা রিয়াকশনের চক্করে আসলে সংবিধানের 19 নম্বর ধারাটা কোথাও একটা পেছনে পড়ে যাচ্ছে। বাংলায় কথা বলতে হবে কলকাতা কর্পোরেশনে, এটা প্রচন্ড একটা ভালো সিদ্ধান্ত, কিন্তু তার সাথে এটাও মাথায় রাখতে হবে কলকাতায় আসলে বহু অবাংলাভাষী মানুষও আছেন। কলকাতায় দাঁড়িয়ে যারা অবাংলাভাষী মানুষ তাদেরও নিজেদের মাতৃভাষায় কথা বলার সুযোগ থাকতে হবে, ঠিক যেভাবে বাইরের রাজ্যে গিয়ে আমি নিজের মাতৃভাষাটাকে গোপন করব না। আমার রাজ্যেও যেন হচ্ছে যে কেউ না করতে চায়, না করার পরিস্থিতি তৈরি হয়, সেই প্রশ্নেও আমাদের সচেতন থাকার প্রয়োজন। আমি বলছি বাংলা ভাষায় কলকাতা পুরসভায় কথা বলার সিদ্ধান্ত, নির্দেশিকা হলো, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন কেন, এতদিন কেন হলো না? বিশ্বনাথ চক্রবর্তী, একটা পরিষ্কার ভোটের রাজনীতির যুগ। দেখো, এগুলো তো কুম্ভীর অশ্রু, মানে কুম্ভীরের কান্না।
আমি তোমাকে পরিষ্কার বলছি যে বাঙালিকে যদি সত্যি দেখতে হতো তাহলে 8200 প্রাইমারি স্কুল যেখানে বাংলা ভাষা শেখানো হয় সেই প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেল তৃণমূলের শাসনকালে, আর সবটাই প্রাইমারি এডুকেশনটা পুরো প্রাইভেটাইজড হয়েছে। তোমার আমার বাড়ির পরিচায়িকা পর্যন্ত প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে বাধ্য হয়। মানে ওখান থেকেই তো চ্যারিটি বিগিনস এট হোম। প্রাথমিক স্কুলের যদি শিক্ষা ব্যবস্থাটাকে শক্তিশালী করতো তাহলে বাঙালির সংস্কৃতি ঐতিহ্যটা টিকে থাকতো। দ্বিতীয় যেটা, যদি আজকে বাংলার মানুষকে যদি সত্যি আমরা ভালোবাসতাম, আমাদের নেতারা ভালোবাসতো, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে কেন কাজের জন্য অন্য রাজ্যে যেতে হয়? কেন এই রাজ্যে শিল্প নেই? কেন এই রাজ্যে মানুষকে অভাগা করে রাখা হয়েছে? এবং একই সাথে তোমার প্রশ্ন হচ্ছে যে গত 3টে টার্মে তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অ্যান্টি ইনকমবেন্সি স্ট্রংলি আছে। সেই মানুষের পরিষেবা দেওয়ার প্রশ্নে যে ব্যর্থতা, সেই ব্যর্থতা 26,000 শিক্ষকের চাকরি হারানো হতে পারে, সেটা ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা সংক্রান্ত হতে পারে। না, নিঃসন্দেহে এটা প্রশ্ন যে একটা প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তী তুলছেন যে এখানে শিল্প আসে না কেন এবং এখান থেকে এত পরিযায়ী শ্রমিক কেন ভিন রাজ্যে যাবেন কাজের জন্য। আমি উল্টো প্রশ্নটাও তো এখানে কেয়া ঘোষের কাছে করতে পারি যে ভিন রাজ্য থেকে, এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলো থেকেও বা কেন আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিক আসেন? তার মানে কি সেখানে কর্মসংস্থানের সুযোগ নেই নাকি? কেয়া ঘোষ, দেখুন, সব থেকে বড় কথা এই রাজ্যে যে আসলেই কজন পরিযায়ী শ্রমিক এসেছেন এবং কজন গেছেন, এটাও তৃণমূলের ফেক ভিডিওর মতন একটা ফেক ন্যারেটিভ ছড়ানো হয়। এটা নিয়ে যথেষ্ট ডিবেটেবল রয়েছে। যারা ধরুন প্রজন্মের পর প্রজন্ম যারা এই পশ্চিমবঙ্গে এসেছেন, যারা কাজ করছেন, ব্যবসা করছেন, সেটা ফুচকার দোকানও হতে পারে, তাদেরকেও যদি পরিযায়ী শ্রমিক হিসেবে দাগিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, সেটা তাদের স্বার্থে। কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলা এবং বাঙালি খুব ভালো, এই সিদ্ধান্ত খুব ভালো, কিন্তু কার আন্ডারে হচ্ছে? ফিরহাদ হাকিম মেয়র, যিনি কিনা বিহার থেকে আগত, যার পছন্দের ফার্স্ট প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি, তিনি বলছেন বাংলা বাঙালি। আমাকে একটা তালিকা বলুন তো, কলকাতা কর্পোরেশনের যতগুলো কাউন্সিলর রয়েছেন তাদের মধ্যে কতজন বাংলায় কথা বলতে পারেন? তৃণমূলের কাউন্সিলর। আগে তৃণমূল সেটা ঠিক করুক। মেটিয়া বুরুজ, গার্ডেন রিচ অঞ্চলে যে কাউন্সিলর রয়েছেন তারা কি ভাষায় কথা বলেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাঙালি ঈদের মঞ্চে দাঁড়িয়ে হিন্দি বলে 21শে জুলাই। আমি শুধু এইখানে কলকাতা, হ্যাঁ, আরে তোমার ফিশ ফ্রাই দায়বদ্ধতা আছে, জানি না? আরে দায়বদ্ধতা আমার বিধান হচ্ছে 21শে জুলাই দাঁড়িয়ে আরে গলা উঁচু করবে না, একদম গলা উঁচু করবে না। ফিশ ফ্রাই সেটিং করে মমতা ব্যানার্জি মিটিং শেষে এখন এখানে সেটিং এর কথা বলছো, একদম আমার সঙ্গে কথা বলবে না। তোমাকে আমি আটকাইনি, সংবিধান করবে না। আমার হচ্ছে বিজেপি 21শে জুলাই আক্রমণ করছে, নিজে নিজে করছে। আমি বলছি কলকাতা পুরসভায় কতজন বাংলা বলতে পারবেন, এই প্রশ্ন কেয়া ঘোষ তুলছেন। পাশাপাশি এই প্রশ্নটাও সমীর চট্টোপাধ্যায়ের কাছে থাকবে। 21-এর মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলের সাংসদদের বাংলায় কথা বলার কার্যত এইটা ভবিষ্যৎবাণী কার্যত করেন, ইউসুফ পাঠান তিনি বাংলায় পুরোটা বলতে পারবেন তো? কীর্তি আজাদ তিনি বাংলায় বলবেন তো? সমীর চট্টোপাধ্যায়, আমি দুজনকে থামালাম, প্লিজ সমীর দা। বাংলার গণতন্ত্রে বাংলার মানুষ অত্যন্ত বুদ্ধিমান, যারা ভোট দিয়ে একটা সরকারকে নির্বাচিত করে। আমরা এই যে চিৎকার চেঁচামেচিগুলো করছি, এর মধ্যে একজন হচ্ছে ফসিল শূন্য হয়ে গেছে রাজ্য থেকে 34 বছরের পর, আর একজন ইসবার সুপার করতে গিয়ে ইসবার আর এখানে ধর্ষত্ব ডিভিশন যারা স্ট্যাটিস্টিক দিচ্ছে তারা জানে না যে বাংলা ভাষা বাঙালিদের অস্মিতায় আঘাত। আপনি একজন বাঙালি হিসেবে আপনার প্রতিবাদ করা উচিত। বিজেপির রাজ্যগুলো ডবল ইঞ্জিন সরকার যেভাবে হরিয়ানা থেকে, গুরগাঁও থেকে, যেভাবে বিহার থেকে, যেভাবে বাঙালি হিসাবে নিঃসন্দেহে গর্ব করা উচিত, বাংলা ভাষী হিসাবে গর্ব করা উচিত। এই রাজ্য আমার, এই মাটি আমার। কিন্তু আমি বলছি পাশাপাশি এই ছবিগুলো রাখুন যে কত সংখ্যায় বাংলা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং যারা শিক্ষক রয়েছেন যোগ্য হওয়া সত্ত্বেও তারা কেন আজকে রাস্তায় থাকবেন? তারাও তো বাঙালি, তারাও তো বাংলাভাষী। এটাও কি লজ্জার নয়?